হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজকে আমরা ক্লাস 10-এর অধ্যায় নাম্বার 23 এর কোষে দেখো 23.1 এর কিছু সমস্যার সমাধান করে দেখব। এই সমস্যাগুলির সাহায্যে তোমরা এই অধ্যায়টির বাকি সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবে। তো দেখে নেওয়া যাক 1 নম্বর সমস্যাটিতে কি আছে। এখানে 1 নম্বর সমস্যাটিতে বলা আছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি ইকুয়াল টু 10 সেমি, ভূমি বিসি ইকুয়াল টু 8 সেমি এবং এসি ইকুয়াল টু 6 সেমি। এসি এখানকার লম্ব। তাহলে কোণ এবিসি এর সাইন ও ট্যানজেন্টের মান নির্ণয় করো। তো ভিউয়ার্স, এখানে লম্ব ভূমি সব আলাদা করে বলে দেওয়া আছে, তাই আমাদের এখানে ছবি যদি আমরা না অঙ্কন করি তাও চলবে। তো এখানে খুব সহজেই আমরা অঙ্কটি করতে পারি। তো এবিসি এর সাইন বের করতে বলছে, অর্থাৎ সাইন কোণ এবিসি ইকুয়াল টু, আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখন এখানে লম্ব বলে দেওয়া আছে 6 সেন্টিমিটার এবং লম্ব এসি, এবং অতিভুজ হচ্ছে 10 সেন্টিমিটার এবি। এখন এসি হচ্ছে 6, এবি হলো 10, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 3/5। আবার বলেছে এর ট্যানজেন্টের মান বের করো। সুতরাং ট্যান কোণ এবিসি ইকুয়াল টু, তো আমরা জানি ট্যানজেন্ট হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে লম্বের মান বলা আছে এসি, এসি লম্ব, এবং ভূমি হচ্ছে, এখানে ভূমি বলা আছে বিসি ইকুয়াল টু 8 সেমি, অর্থাৎ এখানে 6/8 ইকুয়াল টু 3/4। তো ভিউয়ার্স, দেখো এই প্রবলেমটি খুবই একটি সোজা প্রবলেম ছিল, তো তোমরা এইভাবে এই প্রবলেমটি সলভ করবে। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 3। এখানে বলেছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি, বিসি ইকুয়াল টু 21 একক এবং এবি ইকুয়াল টু 29 একক হয়, তাহলে সাইন এ কজ এ সাইন বি কজ বি এর মান নির্ণয় করো। তো ভিউয়ার্স, এতগুলো কোণানুপাত বের করার জন্য আমার এই ত্রিভুজের 3টি বাহুরই দৈর্ঘ্য দরকার আছে। তো সর্বপ্রথম আমরা একটি ত্রিভুজ এঁকে নিয়েছি, যার সি কোণকে 90 ডিগ্রি রেখেছি, যেরকম করে কোশ্চেনে বলেছিল। বিসি ইকুয়াল টু 21 একক, এবি ইকুয়াল টু 29 একক। তো এসি এর মান আমাদের জানা নেই, তো আমরা আগে চেষ্টা করবো এই এসি এর মানটি বের করে নেওয়ার জন্য। তো পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার হয়। তো মানে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর স্কোয়ারের সমষ্টির সমান হয়। তো লিখবো, আমরা জানি এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, এই ত্রিভুজ অনুযায়ী। তো এসি এর মান আমরা জানি না, তাই এসি স্কোয়ারটা রেখে দিলাম। বিসি স্কোয়ার মানে 21 এর স্কোয়ার, এবং এবি এর স্কোয়ার মানে হচ্ছে 29 এর স্কোয়ার। তো ভিউয়ার্স, এখান থেকে আমাকে এসি এর মান নির্ণয় করতে হবে। তো দেখো এসি এর মান কি করে নির্ণয় করা যায়। এসি এর স্কোয়ার ইকুয়াল টু 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার। তো তোমরা 29 এর স্কোয়ার মাইনাস 21 এর স্কোয়ার, এই স্কোয়ারগুলো বের করে বিয়োগ করে করতে পারো। তো আমি বিয়োগ করবো না, আমি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করবো, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো। 29 প্লাস 21 ইন্টু 29 মাইনাস 21, অর্থাৎ এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 50 ইন্টু 29 থেকে 21 বিয়োগ করলে আমরা পাচ্ছি 8। তো এখান থেকে আমরা পাচ্ছি 400। সুতরাং এসি ইকুয়াল টু √400 ইকুয়াল টু 20। তো দেখো এসির মান আমরা পেয়ে গেলাম 20 একক। এখন এই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মান আমরা জানি। তো এরপর আমাদের যা বের করতে বলেছে, প্রথমত সাইন এ। সুতরাং সাইন এ ইকুয়াল টু, দেখো এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমার বিসি, তাই আমি লিখবো বিসি বাই অতিভুজ হচ্ছে আমার এবি, অর্থাৎ 21/29। এটা হচ্ছে সাইন এর আনসার। এরপরে বলেছে সাইন বি।
সরি, এরপরে বলেছে cos a। তো আমরা এখন cos a বের করব। cos a, এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে AC, তাই লিখব AC বাই অতিভুজ AB, অর্থাৎ 20/29। এটি হচ্ছে cos এর মান। এখন বের করব sin b। sin b, তো এটা যদি b কোণ, তাহলে তার b কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে AC বাহু, তাই sin b বের করার সময় লম্ব AC হবে এবং অতিভুজ যা ছিল তাই থাকবে AB। তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি AC এর মান 20, তাই আমরা লিখব 20/29। এবং আরেকটি বলেছে cos b। cos b, b কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে আমাদের BC, কারণ b কোণের উল্টাটা হচ্ছে লম্ব, তাই এখানে হয়ে যাবে ভূমি অর্থাৎ BC বাই অতিভুজ অর্থাৎ AB। BC এর মান 21, AB এর মান 29। এই হচ্ছে এই সমস্যাটির সব কোশ্চেনগুলির অ্যান্সার। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 4। এই কোশ্চেনে বলেছে cos θ = 7/25 এবং থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। তো দেখো ভিউয়ার্স, শুধুমাত্র cos θ এর মান দেওয়া আছে এবং এই থিটার সাহায্যে আমাদের সকল কোণ অনুপাত অর্থাৎ sin θ, tan θ, cosec θ, cot θ, sec θ সবগুলোর মান বের করতে হবে। তো সেগুলো বের করার জন্য যদি আমরা লম্ব, ভূমি আর অতিভুজ পেয়ে যেতাম তাহলে খুব সহজ হতো। তো আমরা দেখো কি করে করতে পারি। একটি সমকোণী ত্রিভুজ তোমরা অঙ্কন করে নাও। এটি একটি সমকোণী ত্রিভুজ, যার এই কোণটিকে ধরলাম আমরা থিটা। তাহলে এই কোণটি যদি থিটা হয়, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এটা আমার লম্ব, এটা আমার অতিভুজ এবং এটা হচ্ছে ভূমি। যেহেতু এখানে একটাই কোণ থিটা কোণ, সুতরাং থিটা কোণের সাপেক্ষে সব বের করতে বলেছে। আমার এই ক্ষেত্রে লম্ব এবং ভূমি ফিক্সড হয়ে গেছে, আর এখানে লম্ব আর ভূমি পরিবর্তন হবে না। এখন আমরা দেখি যে cos θ = 7/25 দেওয়া থাকলে এর লম্ব, ভূমি, অতিভুজ কোণটা কত হবে সেটা কি করে বের করা যায়। তো cos θ = 7/25। তা আমরা জানি cos θ মানে কি, ভূমি বাই অতিভুজ। সুতরাং এখানে আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ = 7/25। তো তোমরা কি ভাবছো যে এখানে ভূমি 7 হবে, অতিভুজ 25 হবে? না, তোমরা যদি এখানে ভূমি 7 আর অতিভুজ 25 লেখো তাহলে কিন্তু তোমাদের অঙ্কটি কাটা যাবে, কারণ ভূমি এখানে 7 হবে না, 7-এর কোনো গুণিতক হবে, এবং অতিভুজও এখানে 25 হবে না, 25-এর কোনো গুণিতক হবে, যার জন্য তোমাকে ধরে নিতে হবে। সুতরাং ধরি ভূমি = 7x, অতিভুজ = 25x। এখন ভূমি যদি 7x হয়, অতিভুজ যদি 25x হয়, তাহলে আমরা এখান থেকে লম্ব পেয়ে যাব। তো আমরা জানি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার = অতিভুজের স্কয়ার হয়। এটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য ছিল। তো আমরা এখানে লম্ব জানি না, তাই লম্বই লিখব, লম্ব স্কয়ার। ভূমি স্কয়ারের জায়গায় বসিয়ে দিব 7x এর হোল স্কয়ার, অতিভুজের জায়গায় হবে 25x এর হোল স্কয়ার, বা লম্ব স্কয়ার = 25x এর হোল স্কয়ার মাইনাস 7x এর হোল স্কয়ার। তো এখানেও আমি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করব। তো 25x আর 7x যোগ হবে 25x যোগ 7x ইন্টু 25x বিয়োগ 7x। তো 25x আর 7x যোগ করলে হয়
32x, আর 25-এর থেকে 7 বাদ দিলে হয় 18, এখানে হলো 18x। তো দেখো, সুতরাং লম্ব ইকুয়াল টু রুট 32 ইন্টু 18 ইন্টু এক্স স্কোয়ার, কারণ এই এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার হলো। তো 32-এর বর্গমূল হয় না, অর্থাৎ 32-এর বর্গমূল করলে আমরা পাবো 4√2, 4 4 16 আর 2 থাকবে 4√2, আর এখানে হবে 3√2, অর্থাৎ √2 আর √2 আবার গুণ করলে হয়ে যায় 2, অর্থাৎ 3 4 12, 12 দুগুণে 24, আর এক্স স্কোয়ারের জন্য আসবে এক্স, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সহজে 24x। তোমরা যদি 25x হোল স্কোয়ার অর্থাৎ 625x স্কোয়ার লেখো, আর মাইনাস 7x এর হোল স্কোয়ার অর্থাৎ 49x স্কোয়ার লেখো, বিয়োগ করে বর্গমূল করেও করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমি এইভাবে করলাম। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি লম্ব ইকুয়াল টু 24x। তো এর সাহায্যে আমরা এখন সব ক্যালকুলেশন করতে পারবো। দেখো কিভাবে। তো আমরা এর আগে জেনে গেছি যে এখানে ভূমি হচ্ছে 7x, অর্থাৎ এটি হচ্ছে 7x, অতিভুজ আমাদের কাছে হচ্ছে 25x, এবং লম্ব হচ্ছে আমাদের কাছে পেলাম 24x। এখন এই অনুযায়ী আমাকে থিটা কোণের সকল মান বের করতে বলছে। সুতরাং প্রথমেই আমরা বের করবো সাইন থিটা। কস থিটা তো দেওয়াই আছে এখানে। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 24x বাই 25x, এক্স এক্স কেটে গেলে থাকবে 24 বাই 25, এটি একটা অ্যান্সার। সাইনের পরে কস আসে, কস এখানে আমাদের প্রশ্নে দেওয়া ছিল, কস বের করব না, এবার বের করব ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ 24x বাই ভূমি এখানে 7x, 24x বাই 7x, অর্থাৎ 24 বাই 7 হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখি কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে সাইনের অনন্যক। তো এখানে তোমরা যদি আর এখানে ক্যালকুলেশন এগুলো না বসাও, অর্থাৎ তোমরা যদি অতিভুজ বাই লম্ব না বের করে সাইন যে মানটা বের হয়েছে সেটাকে উল্টো দিকে লিখে দাও, অর্থাৎ অনন্যক লিখে দাও, তাও চলবে। তো আমি সেটাই লিখলাম, কারণ কোসেকের মান সাইনের উল্টা হয়। এরপর লিখবো সেক থিটা। তো সেক থিটা, এখানে কস থিটার মান দেওয়া ছিল 7/25, আমি এখানে লিখলাম। দেখো, তো সেককে লেখা যায় 1/cos থিটা, অর্থাৎ cos থিটার মান হচ্ছে 7/25, তাই এখানে হয়ে যাবে 25/7। তো তোমরা এটাকেও এইভাবে লিখতে পারো, যেমন কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা। এখন সাইনের মান আমরা পেয়েছি 24/25, তাই এখানে লিখবো 25/24। এরপর আসছে আমাদের cot থিটা, এবং cot থিটা মানে হচ্ছে 1/tan থিটা। এখন তোমরা জানো ট্যানের মান আমরা পেয়েছি 24/7, তাহলে 1/tan থিটা হবে 7/24। এই হচ্ছে তোমাদের থিটা কোণের সমস্ত কোণানুপাতগুলির মান। এটা খুব সহজভাবে করা হলো, তোমরা এটাকে আরও একভাবে করতে পারো বিকল্পভাবে। যেমন বলা আছে cos থিটা ইকুয়াল টু 7/25। আমি এখানে বলে দিচ্ছি এটি একটা বিকল্প পদ্ধতি। তো cos থিটা দেওয়া আছে, সুতরাং cos থিটার সাহায্যে আমরা বলতে পারবো এখানে sec থিটার মান হবে উল্টাটা, অর্থাৎ 1/cos থিটা মানে 25/7। তো cos থিটা আর sec থিটা আমরা পেয়ে গেছি। এখন আমরা জানি দেখো cos এর সঙ্গে বর্গের সূত্র কি আছে তোমরা জানো। cos এর সঙ্গে একটি বর্গের সূত্র আছে, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন এখানে যদি তোমরা cos এর মানটি বসিয়ে দাও, তাহলে কিন্তু খুব সহজে sin এর মান বের করতে পারবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে 7/25 এর হোল স্কয়ার, এটা ইকুয়াল টু 1। অর্থাৎ এখান থেকে পাচ্ছি sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস, এটাকে স্কয়ার করলে আসবে 49/625, এই জন্য ওই পাশে গেলে 1 মাইনাস হয়ে গেল, তাই 49/625। অর্থাৎ এখান থেকে পাওয়া যায় sin স্কয়ার থিটা ইকুয়াল টু
এটাকে যদি সরল করো তোমরা, এখানে আসবে 625 বিয়োগ 49। তো 625 থেকে 49 বিয়োগ করলে কত হয়? তো দেখি বিয়োগ করে কত হচ্ছে। 6 12 থেকে 5 গেলে 7 500। তো তোমরা পাচ্ছ বিয়োগ করে 576, নিচে হচ্ছে 625। সুতরাং শুধু সাইন থিটা হবে, এদিকে স্কোয়ার ছিল তাই এটা রুট হয়ে যাবে 576 বাই 625 ইকুয়াল টু 576 এর বর্গমূল হচ্ছে 24 এবং 625 এর বর্গমূল হচ্ছে 25। তো ভিউয়ার্স, এইভাবে তোমরা সাইন থিটার ভ্যালু বের করতে পারো, এটা একটা বিকল্প পদ্ধতি। এখন সাইন থিটা যখন হয়ে গেছে, সুতরাং আমরা বলতে পারি কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। তো 1 বাই সাইন থিটা মানে হচ্ছে 25 বাই 24 হয়ে যাবে। তো এইভাবে আমরা পেয়ে গেলাম আর লাগে আমাদের ট্যান এবং কটের মান। আবার সেকের মান আমরা জেনে গেছি। তো সেকের সঙ্গে ট্যানের একটি সম্পর্ক ছিল স্কোয়ারের সূত্র। তো আমরা জানি সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এখান থেকে শুধু ট্যান স্কোয়ার থিটার মান কত পাবো? ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু আসবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ সেক স্কোয়ার মানে হচ্ছে 25 বাই 7 স্কোয়ার, 25 বাই 7 হোল স্কোয়ার মাইনাস 1। এটাকে যদি আমরা সরল করি, নিচে পাবো 49, উপরে হচ্ছে 625 বিয়োগ 49, অর্থাৎ উপরে পাচ্ছি সেই 576, নিচে হচ্ছে 49। সুতরাং আমরা পেয়ে গেলাম ট্যান থিটা, এটা ট্যান স্কোয়ারের মান, এটা ট্যান থিটা করলে এখানে বর্গমূল হবে 576 বাই 49, অর্থাৎ উপরে হচ্ছে 24 আর 49-এর জন্য 7। এটা আমরা ট্যান থিটার ভ্যালু পেলাম। এই ট্যান থিটার সাহায্যে আমরা এখন কট থিটা বের করব। তো কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা আমরা জানি, অর্থাৎ কট থিটা পেয়ে যাচ্ছি 7 বাই 24। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই 4 নম্বর সমস্যাটিকে দুইভাবেই করতে পারো। তো এইভাবে যদি করো তাহলে তোমাদের সূত্রগুলোর বেশি চর্চায় থাকবে এবং এক্ষেত্রে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। কারণ তোমরা যদি এক্স দিয়ে ধরো, তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এক্স ধরতে তোমরা ভুলে যাও, তাহলে কিন্তু অঙ্কটি ভুল হতে পারে। আর এইভাবে সূত্র দিয়ে করলে তোমাদের একটি বেনিফিট আছে, সূত্রগুলোর চর্চা থেকে যাবে। তো এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 8। এখানে বলেছে সাইন সি ইকুয়াল টু 2/3 এবং কস সি ইন্টু কোসেক সি এর মান হিসেব করে লিখি। অর্থাৎ তোমাদের নির্ণয় করতে বলা হয়েছে কস সি, করতে বলেছে কস সি আর কোসেক সি মানে হচ্ছে 1 বাই সাইন সি, অর্থাৎ এটিকে আমরা নিচে লিখতে পারি, অর্থাৎ কস বাই সাইন আমরা কি জানি, এটাকে লেখা যায় কট সি। তো তোমরা যদি কট সি এর মান নির্ণয় করো তাহলেই হয়ে যাবে। তো এটা বের করার জন্য আগের পদ্ধতিটি আমরা আগে একটু ফলো করি, যে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, যেখানে এবিসি কোণ লাগবে। এবিসি 3টা কোণ নিলাম। তো এখানে সি কোণটির সাইনের মান দেওয়া আছে 2/3। তো আমরা জানি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে লম্ব হচ্ছে এবি। তো এখানে আমি ধরে নিলাম এটা হচ্ছে 2x, তাহলে অতিভুজটা কত হবে 3x। তাহলে সাইন সি ইকুয়াল টু 2/3 হলে আমাদের লম্ব ইকুয়াল টু ধরতে পারি আমরা 2x এবং অতিভুজ ধরতে পারি 3x। তো ওটা লিখতে হবে, ধরি লম্ব ইকুয়াল টু 2x, অতিভুজ ইকুয়াল টু 3x। সুতরাং লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ইমপ্লাইজ লম্ব স্কয়ার মানে হচ্ছে 2x এর হোল স্কয়ার, ভূমি যেহেতু আমরা জানি না তাই ভূমি স্কয়ারই লিখব, অতিভুজের স্কয়ার মানে 3x এর স্কয়ার। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো,
এখান থেকে আমরা পাবো ভূমি স্কোয়ার ইকুয়াল টু এই 3x এর স্কোয়ার মানে 9x স্কোয়ার, আর লম্ব স্কোয়ারটি সমান সমানের বাঁ দিকে ছিল, ওটি যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে একটি মাইনাস হবে, আর 2x স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার, অর্থাৎ এটাকে বিয়োগ করলে আমরা পাবো 5x স্কোয়ার। সুতরাং ভূমি ইকুয়াল টু রুট ওভার 5x স্কোয়ার। তো 5-এর বর্গমূল হয় না, তাই এটি হবে √5 এবং x স্কোয়ারের বর্গমূল x। তো আমরা এখান থেকে পাচ্ছি ভূমি ইকুয়াল টু √5x। এর সাহায্যে আমরা এখন cot c বের করব। তো আমি উপর থেকে এক লাইন এখানেই করে দেই। সুতরাং cot c ইকুয়াল টু আমরা কি জানি, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, অর্থাৎ এখানে ভূমি হচ্ছে √5x এবং লম্ব হচ্ছে আমরা ধরেছিলাম 2x, এখানে লিখি 2x। তো x x কেটে গিয়ে থাকবে √5/2, এটা তোমাদের অ্যান্সার। তো তোমরা এই প্রবলেমটি এইভাবে সলভ করতে পারো। এখন আমি সেই বিকল্প পদ্ধতি যে বলেছিলাম আরেকটি পদ্ধতি দিয়ে করা যায় সেটা করব, যেখানে ত্রিভুজের সাহায্য লাগবে না। তোমরা দেখো, তো আমরা এই পর্যন্ত cot c লিখেছিলাম, এখন ত্রিভুজের সাহায্য না নিয়ে দেখব কি করে এর মান বের করা যায়। তো এই পদ্ধতিটি ব্যবহার করার সময় কি করবে দেখো, তোমরা সাইনের মান জানো, সাইনের সঙ্গে তোমরা কসের সম্পর্ক জানো, তো সাইনের সাহায্যে তোমরা যদি কস বের করে নিতে পারো তাহলে কিন্তু cot সহজে বের করে দেওয়া যায়। অর্থাৎ আমরা জানি, দেখো আমরা জানি সাইন স্কোয়ার, এখানে সি কোণের কথা বলা হয়েছে তাই আমরা সি লিখলাম, সাইন স্কোয়ার সি প্লাস কস স্কোয়ার সি ইকুয়াল টু 1, বা সাইন স্কোয়ার অর্থাৎ সাইন সি এর হোল স্কোয়ার। আগের দিন বলা হয়েছিল কোনো যদি সাইন স্কোয়ার থিটা লেখা হয় এর মানে হচ্ছে সাইন থিটার হোল স্কোয়ার, অর্থাৎ 2/3 এর হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার সি ইকুয়াল টু 1, বা এখানে পাচ্ছি আমরা 4/9 যোগ কস স্কোয়ার সি ইকুয়াল টু 1, বা কস স্কোয়ার সি ইকুয়াল টু 1 মাইনাস 4/9, নিচে 9, উপরে পাচ্ছি আমরা 9 বিয়োগ 4, অর্থাৎ 5/9। তো কস স্কোয়ারের মান হচ্ছে 5/9, সুতরাং শুধু কস হবে √5/9, অর্থাৎ √5/3, কারণ 5-এর বর্গমূল হবে না। এখন তোমাদের বলেছে যে cot c বের করো। তো তোমরা যদি এইটুকু আলাদা করে না করে একবারে এগুলো বের করার পর যেটা তোমাদের বলেছে সেটা বের করতে চাও তাহলেও করতে পারো। সুতরাং তোমাদের যেমন বলেছে cos c ইন্টু cosec c, অর্থাৎ cos c এর ভ্যালু আমরা পেলাম, আগে এটাকে লিখি cos c বাই cosec c মানে হচ্ছে 1/sin, বা তোমরা যদি এটাকে বাই না করে এইভাবে 1/sin লেখো তাতেও কোনো অসুবিধা নেই। তো এখন cos c এর মান হচ্ছে আমরা জানি √5/3 এবং 1/sin, তো সাইনের ভ্যালু 2/3, তার মানে সাইনের ভ্যালু হবে 3/2, অর্থাৎ 3 কেটে গেলে আমরা পাচ্ছি √5/2। তো এইটা আমাদের ছিল বিকল্প, এটা হচ্ছে বিকল্প পদ্ধতিতে করলাম। এর আগে যেটা ত্রিভুজ দিয়ে করেছিলাম সেটা ছিল সহজ একটি পদ্ধতি, তোমরা সেটাও করতে পারো, এটাও করতে পারো। তো ভিউয়ার্স, এই ছিল 23.1 এর কিছু সমস্যা, তার সমাধান আমি এভাবে করে দেখালাম। তোমরা চেষ্টা করবে বাকি সমস্যাগুলি সমাধান করার। এখন এখানে সত্য মিথ্যার যে প্রশ্নগুলি আছে সেগুলো নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করছি, কারণ এগুলো লিখে দিলেই শেষ হয়ে যাবে, তাই আমি চাইবো তোমরা নিজেরা করো। তো 1 নম্বর কোশ্চেনে বলেছে tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড় হবে, এটা সত্য না মিথ্যা? তো তোমরা জানো tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এখন একটি ত্রিভুজের লম্বের মান ভূমির থেকে বড় হতে পারে, আর যখন লম্বের মান ভূমির থেকে বড় হয়
তখন সেই অনুপাতটা একের থেকে বড় হবে। আবার কখনো কখনো লম্বটা ভূমির থেকে ছোট হতে পারে, সেই ক্ষেত্রে অনুপাত একের থেকে ছোট হবে। অর্থাৎ ট্যানের মান একের থেকে বড় হতে পারে, ছোট হতে পারে। তাহলে তোমরা বুঝতেই পারছো এটি একটি ভুল, অর্থাৎ মিথ্যা যুক্তি দেওয়া আছে। 2 নম্বর কোশ্চেন, কটের মান সর্বদা একের অপেক্ষা ছোট, এটিও একটি মিথ্যা। কেন? কারণ কট হচ্ছে ভূমি বাই লম্ব, তো কখনো ভূমি বড় হয়, কখনো লম্ব বড় হয়। তার জন্য এই যে বাক্যটি বা বিবৃতি, এটাও মিথ্যা দেওয়া আছে। 3 নম্বরে বলেছে একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা ইকুয়াল টু 4/3 হতে পারে কি? তো ছাত্রছাত্রীরা 4/3 মানে হচ্ছে মানে 1/3 হয়। তো দেখো, তো 4/3 মানে যদি 1/3 অর্থাৎ সেটি একের থেকে বড় মান। এখন সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো কোনো ত্রিভুজের অতিভুজের থেকে তো লম্ব বড় হতে পারে না, তাহলে তার অনুপাত কি করে একের থেকে বড় হবে? অর্থাৎ এই বিবৃতিও ভুল দেওয়া আছে। 4 নম্বর বিবৃতি, এখানে বলেছে একটি কোণ আলফা এর জন্য সেক আলফা এর মান 12/5 হতে পারে, এটি ঠিক না ভুল? সেক মানে অতিভুজ বাই ভূমি, তো অতিভুজ সবসময় ভূমির থেকে বড় হবে, তাই এর মান একের থেকে বড় হতে পারে। তাই এখানে যে মানটি বলা আছে 12/5 সেটি হতে পারে, অর্থাৎ এই বিবৃতিটি ঠিক। 5 নম্বর বিবৃতি, একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা ইকুয়াল টু 5/13 হতে পারে কি? তো দেখো, কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব। এখন অতিভুজ সবসময় লম্বের থেকে বড় হয়, অর্থাৎ লব যদি বড় হয় তাহলে সেটা তার যে অনুপাতটা আসবে সেই অনুপাতটি একের থেকে বড় মান দিবে। তো কোসেক এখানে দেখাচ্ছে 5/13, এটিতে একের থেকে ছোট, অর্থাৎ এই বিবৃতিটি ভুল। 6 নম্বর কোশ্চেনে বলেছে একটি কোণ থিটা এর জন্য কস থিটা ইকুয়াল টু 3/5 হতে পারে। তো কস হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব অতিভুজের থেকে সবসময় ছোট থাকার জন্য অনুপাতটি একের থেকে ছোট হবে। তো এখানে যে মানটি দেওয়া আছে কস থিটা 3/5 সেটি একের থেকে ছোট, তাই এটি ঠিক বিবৃতি। তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লাস্টে কিছু হিন্টস দিচ্ছি যে সাইন কস ট্যান এর মানগুলো কত থেকে কতর মধ্যে থাকে, এটা তোমরা মনে রাখবে। এখান থেকে তোমরা 9 সমস্ত সমস্যার সমাধান করতে পারবে। যে কোনো কোণ থিটা এর জন্য সাইন থিটার মান সবসময় -1 থেকে +1 মধ্যে থাকবে, অর্থাৎ -1 আর +1 মান মধ্যে যদি কোনো মান হয় তাহলে সেটা ঠিক আছে। কস থিটার মান এটিও -1 থেকে +1 মধ্যে থাকবে। কোসেক থিটার মান এটি 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার। কোসেক থিটা -1 সমান বা ছোট হবে অথবা 1 বা তার বড় হবে। সেক থিটাও একই রকম, -1 এর সমান বা ছোট হবে অথবা 1 বা তার বড় হবে। এখন থাকছে শুধুমাত্র ট্যান থিটা। তো দেখো, তোমরা জোড়ায় জোড়ায় করতে পারো। এই 1 আর 2 সাইন এবং কসের জোড়া, কোসেক এবং সেকের জোড়া। এবার আমি লিখবো ট্যান। তো ট্যানের মান মনে রাখবে -∞ থেকে +∞ পর্যন্ত যে কোনো মান হতে পারে, অর্থাৎ ট্যানের জন্য যে কোনো মানই প্রযোজ্য হবে। একই রকম কটের ক্ষেত্রেও তাই, কট থিটারও মান -∞ থেকে +∞ মধ্যে হতে পারে। তো এখন তোমরা দেখো 9 প্রশ্নগুলি, ট্যানের মান সর্বদা 1 থেকে বড়। তো এখানে দেখা যাচ্ছে ট্যানের মান -∞ থেকে +∞ পর্যন্ত যে কোনো মান হতে পারে। তো এখানে যে বলেছে সর্বদা বড়, তার মানে এই বিবৃতিটি ভুল। আবার একই রকম কটের ক্ষেত্রে বলেছে সর্বদা 1 থেকে ছোট হবে, তো এটিও ভুল, কারণ কটেরও মান 1 থেকে বড় হতে পারে, ছোট হতে পারে। 3 নম্বরে বলেছে একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা 4/3। এখন আমরা দেখছি সাইন থিটার মান 1 থেকে ছোট, কিন্তু 4/3 1 থেকে বড়, তো এটা হতে পারে না, অর্থাৎ 3 নম্বরটি ভুল।
4 নম্বরে বলেছে আলফা এর জন্য সেক আলফা 12/5 হতে পারে। তো সেকের মান আমরা দেখেছি যে 1-এর থেকে বড় হয়, অর্থাৎ এখানে বলেছে 12/5 হতে পারে, তো এটি হবে, অর্থাৎ এটি ঠিক। বিটা এর জন্য 5 নম্বর কোশ্চেন, কোসেক বিটা 5/13, 5/13 1-এর থেকে ছোট, তাই কোসেকের মান আমরা দেখলাম যে 1-এর থেকে বড় হবে বা -1-এর থেকে ছোট হবে, অর্থাৎ কোসেকের মান কখনোই 5/13 হতে পারে না, অর্থাৎ 5 নম্বরটি ভুল। এবং 6 নম্বরে বলেছে cos θ = 3/5 হতে পারে। তো cos θ এর মান -1 আর +1-এর ভিতরে যে কোনো মান হতে পারে, অর্থাৎ 1-এর থেকে ছোট মান, তাই এই উক্তিটি ঠিক। তো তোমরা বুঝতে পেরেছো, এটি হচ্ছে 23.1 এর কোষে দেখিয়ের অঙ্কগুলোর সমাধান। এখন আমরা দেখব এর পরের অনুশীলনী বা অধ্যায় 23.2। তো ছাত্রছাত্রীরা, এখন আমরা কোষে দেখি 23.2 এর কয়েকটি সমস্যার সমাধান করে দেখব। তো 1 নম্বর কোশ্চেনটিতে বলেছে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করি। তো দেখো, ধরো এটি তোমাদের বাড়ির দেওয়াল, এটি হচ্ছে ভূমি, এবং মইটি এইভাবে রাখা আছে, অর্থাৎ মইটি জানালার এই জায়গায় ঠেকানো আছে, এবং এখানে বলে দেওয়া আছে এই কোণটি 60 ডিগ্রি এবং এই মই 2√3 মিটার লম্বা। তো এখন তোমাদের বের করতে বলেছে জানালাটি ভূমি থেকে কত উপরে, অর্থাৎ এই জায়গাটি এটি কত। তো সর্বপ্রথম আমাদের এখানে যে কাজটি করতে হবে, আমরা এখানে ধরে নিব এটি একটি ত্রিভুজ, তাই নাম দেই একটা এ, একটি বি, একটি সি, অর্থাৎ বিসি এখানে ভূমি, এসি হচ্ছে মই। ধরি এসি মইটি জানালার এ বিন্দুতে ঠেকানো আছে। তাহলে বিসি ইকুয়াল টু ভূমি। তাহলে বিসি ভূমি হলো কারণ এখানে 60 ডিগ্রি কোণটা এটি, এর সাপেক্ষে ভূমি এটা, এবং এখানে লম্ব হচ্ছে এবি, ইকুয়াল টু লম্ব। তো দেখো, তোমাদের বের করতে বলেছে এবি। তো সবসময় মনে রাখবে এই ধরনের অঙ্কে যেটা তোমাকে বের করতে বলবে সেটার সঙ্গে আরেকটি বাহু নেবে যার দৈর্ঘ্য তুমি জানো, এবং সেই দুটো বাহুর অনুপাত বের করবে। তো আমরা জানি খেয়াল করে দেখো, এখানে আমার দরকার হচ্ছে এবি, তাই আমি এবি বাই আরেকটি বাহু লাগবে যেটি আমি জানি, অর্থাৎ কোন বাহুটি জানি, এসি এর দৈর্ঘ্য জানি, এবি বাই এসি। এখন তোমরাই বলো সি কোণের সাপেক্ষে, আমি সি কোণটা জানি, সেই কোণের সাপেক্ষেই নিতে হবে। যদি এই কোণটা দেওয়া থাকতো তাহলে আমি এই কোণটাই ধরতাম। তো সি কোণের সাপেক্ষে এখানে এবি হচ্ছে লম্ব এবং এসি হচ্ছে অতিভুজ, কারণ এটা তো 90 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি কি, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই এসি মানে হচ্ছে সাইন, এখানে সি কোণটি কত দেওয়া আছে, এখানে 60 ডিগ্রি বলা আছে, কারণ প্রশ্নের মধ্যেই বলে দেওয়া আছে ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে, অর্থাৎ সি 60 ডিগ্রি। তো এখান থেকে আমরা পাচ্ছি এবি বাই এসি কত, 2√3, এবং এখানে হয়ে যাবে সাইন 60 ডিগ্রি। তো আগের দিন তোমাদেরকে একটা টেবিল আমি পড়তে বলেছিলাম, সেই টেবিল থেকে আমরা এখন বের করব সাইন 60 ডিগ্রির ভ্যালু। সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, এটা আমরা আগের দিন পড়েছিলাম। সুতরাং এবি ইকুয়াল টু √3/2 ইন্টু, এদিকে ভাগ ছিল এটা গুণ হয়ে যাবে 2√3, 2 কেটে গেল, √3 আর √3 গুণ হয়ে 3 হলো, অর্থাৎ উত্তর হবে 3 মিটার। তো
তো আশা করি বুঝতে পেরেছো এই ধরনের সমস্যাগুলি, এই ছোট ছোট সমস্যাগুলি তোমরা এইভাবে সলভ করবে, কারণ এই সমস্যাগুলি তোমাদের সাহায্য করে পরবর্তী যে চ্যাপ্টারটি আছে ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব নির্ণয়, যার সাহায্যে ত্রিকোণমিতি শুরু করার সময় প্রথমেই বলেছিলাম একটি বড় মিনার বা উঁচু বিল্ডিং এর উচ্চতা আমরা বিল্ডিংয়ে না চড়ে বা মিনারে না চড়েই নির্ণয় করতে পারবো। যেমন করে এখানে আমরা মইয়ের সাহায্যে আমরা ভূমি থেকে জানালার উচ্চতা বের করলাম, মইয়ের দৈর্ঘ্য জানতাম, ঠিক একইভাবে আমরা ছায়ার দৈর্ঘ্য জানলে সেই মিনার বা চূড়া বা বড় বিল্ডিং এর দূরত্ব উচ্চতা নির্ণয় করতে পারবো। তো এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 5, মান নির্ণয় করো। এর 1 নম্বর সমস্যাটিতে বলেছে sin স্কয়ার 45 মাইনাস কোসেক স্কয়ার 60 প্লাস sec স্কয়ার 30 ডিগ্রি। দেখো প্রথমেই তোমরা যে কাজটি করবে, এরকম হোল স্কয়ার থাকলে তোমরা সেগুলোকে হোল স্কয়ার আকারে লেখার অভ্যাস করবে, অর্থাৎ sin 45 ডিগ্রি হোল স্কয়ার মাইনাস কোসেক 60 ডিগ্রি তার হোল স্কয়ার, এবং এই ক্ষেত্রে sec 30 ডিগ্রি তার হোল স্কয়ার। যদি তোমরা এইভাবে লেখা অভ্যাস করো তাহলে তোমরা অনেক ভুল থেকে বেঁচে যাবে। এখন দেখো sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 তার হোল স্কয়ার, কোসেক 60 ডিগ্রি মানে sin 60 এর উল্টা, sin 60 হচ্ছে √3/2, অর্থাৎ এখানে হবে 2/√3 তার হোল স্কয়ার। এখন এই sec 30 ডিগ্রি মান তোমরা বের করতে পারছো না, তো তোমাদের সহজ কথা বলেছিলাম, আগে তোমরা দেখো sin এই sec 30 বের করার জন্য আগে তোমার দরকার হচ্ছে cos 30। তোমরা যদি cos 30 ডিগ্রি মানটা বের করে নিতে পারো তাহলে কিন্তু sec 30টা বের করতে পারবে। এখন 30 ডিগ্রি শুরুর দিক থেকে 2 নম্বরে আসে, তো সাইনের ক্ষেত্রে যেটা শুরুর দিক থেকে 2 নম্বর, তো কসের ক্ষেত্রে সেটা শেষের দিক থেকে 2 নম্বর বের করতে হবে। তো কসের দিক থেকে শেষের দিকে 2 নম্বর বলতে কি বোঝায়? আমরা জানি 0, 30, 45, 60, 90, 90 তে গিয়ে থেকে যাচ্ছে, অর্থাৎ তার আগেরটা কত? 60 ডিগ্রি। তো যেটা সাইনের 60 ডিগ্রি হবে সেটাই অ্যাকচুয়ালি কসের 30 ডিগ্রি হবে। আর যদি তোমাদের পুরো টেবিলটা মুখস্থ থাকে তাহলে কোনো সমস্যাই নেই, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা cos 30 এর মান পাবো √3/2। তোমাদের পক্ষে ভালো হয় যদি তোমরা শুধুমাত্র একটা লাইন মুখস্থ না করে একসঙ্গে দুটো লাইন মুখস্থ করো, অর্থাৎ সাইন এবং কসের মান, তাহলে আর কোনো সমস্যাই থাকে না। অর্থাৎ আমি যদি cos 30 এর মান জেনে যাই √3/2, তাহলে sec 30 কত হবে? এর উল্টাটা হবে, অর্থাৎ 2/√3 তার হোল স্কয়ার। তো দেখো আমি আর বেশি ক্যালকুলেশন করবো না, এখানে বোঝা যাচ্ছে এটা কেটে যায়, তো আমি এখানে কেটে দিলাম, তাহলে থাকলো হচ্ছে শুধু হাফ। এটা হচ্ছে অ্যান্সার। 5 এর কোশ্চেন নাম্বার 6 এরকম একটি মান নির্ণয় করতে বলেছে। তো দেখো প্রথমেই আমি যেটা বলেছিলাম যে এই ধরনের থাকলে তোমরা হোল স্কয়ারগুলোকে আগে হোল স্কয়ার আকারে লিখো, অর্থাৎ cot 30 তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু cos 60 ডিগ্রির হোল স্কয়ার মাইনাস 3/4 ইন্টু sec 45 ডিগ্রির হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু sin 30 এর হোল স্কয়ার। হোল স্কয়ারকে লিখলে তোমাদের অনেক ভুল থেকে তোমরা বেঁচে যাবে। এখন দেখো cot 30 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান, এগুলো যদি তোমরা মুখস্থ রাখো তাহলে কোনো সমস্যা নেই, আর না হলে ফটাফট তোমরা রাফের মধ্যে এরকম একটি টেবিল বানিয়ে নিয়ে অঙ্কটি শেষ করে নিতে বলো। দেখো আমি কিভাবে লিখছি একটু খেয়াল করবে। তো উপরে সাইন, নিচে কস, এবং এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এইভাবে তোমরা বানিয়ে নিবে ফটাফট এবং শেষে মান বের করবে। 0-র মান আমি বলেছিলাম সাইনটি অন্তত পক্ষে মুখস্থ রাখতে, তাহলে 1/2, এটা হবে 1/√2, সাইন 60-র মান হচ্ছে √3/2, 90-র মান 1। এখন এগুলো এই পাশ থেকে লিখলে কসের বেলায় উল্টো দিক থেকে লেখা শুরু করো। শুরুতে হবে 0, তারপরটা এখানে হাফ, তারপরটা 1/√2, তারপরটা √3/2, তারপরে 1। আবার বলছি, সাইন যেগুলো মান লিখলে যেখানে ঠেকলো তারপর কস লেখা শুরু করবে। কস লেখার সময় বা 0 থেকে লেখা শুরু করবে, বা এইভাবে লেখা শুরু করবে। সাইন যেখানে শেষ হয়েছে কস ওখান থেকে লেখা শুরু করবে। প্রথমে 1, তারপরে এটা, তারপরে এটা, তারপরে হাফ, তারপরে 0। তো এই সাইন কস যদি তোমরা রাফে লিখে রাখো তাহলে আর এই মানগুলো বের করতে সমস্যা হবে না। এখন আমরা জানি কট, কট মানে কি? কস বাই সাইন, cot 30, অর্থাৎ cos 30 বাই সাইন 30। এবার এটাকে এটা দিয়ে ভাগ করলে তোমরা দেখো √3/2 ভাগ হাফ, অর্থাৎ আমরা পাচ্ছি √3, তার স্কয়ার হবে মাইনাস 2 ইন্টু
cos 60, এখান থেকে দেখো cos 60 এর মান হচ্ছে হাফ, অর্থাৎ এখানে হবে হাফের স্কোয়ার মাইনাস 3/4 sec 45। sec 45 মানে কি 1/cos 45, তো আগে তোমাদের cos 45 জানতে হবে। cos 45 হচ্ছে 1/√2, তাহলে sec হবে শুধু √2, এখন স্কোয়ার ছিল বলে স্কোয়ার বসালাম, মাইনাস sin 30 এর মান হাফ তার স্কোয়ার। এখন আমরা সরল করে দেব, এখানে পাচ্ছি 3 মাইনাস 2 ইন্টু 1 স্কোয়ার করলে 4 হয়ে যাবে, 3/4 ইন্টু √2 এর স্কোয়ার মানে শুধু 2, মাইনাস 4 ইন্টু 1/2 এর স্কোয়ার মানে 1/4। এখানে 4 কেটে গিয়ে 1 থাকবে, এখানে 2 আর 4 কাটলে নিচে 2 থাকে, এখানেও 2 আর 4 কাটলে নিচে 2 থাকে। আর হিসেব করলে পাবো আমরা 3 মাইনাস হাফ মাইনাস 3/2 মাইনাস 1। এটাকে আমরা এখন সরল করে নিই, নিচে 2, এখানে 6 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 2, অর্থাৎ উপরে যোগ বিয়োগ করলে পাচ্ছি আমরা 0। তো এই প্রবলেমটির অ্যান্সার হচ্ছে 0। তোমরা এটি এইভাবে সহজে সমাধান করতে পারো। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নম্বর 5-এর 9 এরকম একটি বড় সমস্যা দেওয়া আছে, এখান থেকে মান নির্ণয় করতে বলেছে। তো যেমনটি তোমাদের বলেছিলাম প্রথম লাইনে তোমরা এগুলোকে হোল স্কোয়ার, যদি সাইন স্কোয়ার 30 থাকে সেগুলোকে আগে লেখো সাইন 30 এর হোল স্কোয়ার। এটি যদি না লিখে করো তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভুল করবে না, কোনোভাবে ভুল করা যাবে না। আমি যাতে তোমাদের ভুল না হয় তার জন্যই বলছি বারবার যে এগুলোকে এইভাবে লেখা অভ্যাস করো, তাহলে তোমাদের ভুল হবে না। কারণ তোমাদের ক্ষেত্রে এই ভুলগুলো খুব দেখা যায়, তাই আমি এইভাবে লেখাচ্ছি যাতে তোমরাও এইভাবে লেখো। ভাগ, এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এখানে আমি মানটি বসিয়ে দিচ্ছি। সাইন 30 ভ্যালু হচ্ছে √3/2। এটি কোথায় পেলাম? এই মানগুলো তোমাদের মনে রাখতে লাগবে, আর না হলে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে তোমরা মুখস্থ রাখতে, ক্যালকুলেশন করে বসাতে পারো। tan 30 মান হচ্ছে 1/√3, অর্থাৎ এখানে √3 কেটে গেল। এখন আমরা এই মানগুলি বসাবো, হিসেব করে দেখবো কত হয়। 1 মাইনাস সাইন স্কোয়ার 30 মানে সাইন 30 ভ্যালুর স্কোয়ার, তো 1 প্লাস 45 এর হোল স্কোয়ার আছে মানে 1/√2 এর স্কোয়ার, এর সঙ্গে গুণ cos 60 মানে হচ্ছে হাফের স্কোয়ার হবে, এখানে cos 30 মান হচ্ছে √3/2 তার আছে স্কোয়ার, বাই নিচে cosec 90 মানে 1 এর স্কোয়ার প্লাস cot 90 মানে সরি এখানে মাইনাস ছিল তো মাইনাস লিখবো, cot 90 ভ্যালু হচ্ছে 0, কারণ tan 90 1/0, এই জন্য cot 90 হচ্ছে শুধু 0। তো এটা হচ্ছে 0 স্কোয়ার। এরপরে ভাগ, এখানে আমরা দেখলাম ভাগ কত, হাফ হচ্ছে, এখানে হিসাব করলে পাচ্ছি 1 মাইনাস 1/4 আর নিচে হয়ে যাচ্ছে 1 প্লাস 1/2, এবং উপরে হচ্ছে 1/4 যোগ 3/4 নিচে 1। এই ভাগটি গুণ লিখলে আমার 2 হয়ে যাবে। তো এখন এই সবগুলো আমার গুণ আছে, এখন আমি উপরে একটু মুছে দিয়ে হিসাবটা শেষ করি। তো দেখো এটাকে উপরে লসাগু করতে হবে, মানে সরল করে নিতে হবে। উপরে 4 বিয়োগ 1 এবং নিচে পাচ্ছি আমরা এখানে 2, এখানে হচ্ছে 2 যোগ 1 ইন্টু এর নিচে 1 না লিখলেও চলবে, শুধু এটা যোগ করতে হবে। যেহেতু এখানে দুটো রাশি যোগ আছে এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে লিখছি 1 প্লাস 3। এটা দেখেও বোঝা যায় উপরে 1 হয়, তো যারা বুঝতে পারবে না তাদের জন্য আমি হিসাবটা দেখাচ্ছি। উপরে হয়ে গেল 3/4 এবং নিচে যেটা ভাগ ছিল এখানে হয় 3/2, তো ভাগটা উল্টে গেলে হবে 2/3 ইন্টু এখানে হয়ে যাচ্ছে 4/4 ইন্টু 2। এখন দেখো কাটাকুটি করো, 4-এর সঙ্গে 4 চলে গেল, এই 2-এর সঙ্গে 4 কাটলে 2 হয়, আবার এই বাইরের 2-এর সঙ্গে এই 2 কেটে যায়, আবার এখানে 3-এর সঙ্গে 3 কেটে গেল, সব কেটে গিয়ে থাকছে 1, অর্থাৎ এর উত্তর হচ্ছে 1। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 6-6 এখানে বলেছে দেখাই যে এরকম ইকুয়াল টু 1/2, অর্থাৎ এই ধরনের সমস্যা কি করে করব।
তো দেখো ভালো করে, সমস্যাগুলি আমরা এর আগে যেগুলো করলাম একই রকম, পার্থক্য কি, এখানে রেডিয়ান এককে দেওয়া আছে। তো সর্বপ্রথম তোমাদেরকে যেটা বলেছিলাম, যদি হোল স্কোয়ার থাকে সেগুলোকে আগে তোমরা মানে ট্যান স্কোয়ার π/4 আছে, এটাকে ট্যান π/4 হোল স্কোয়ার আকারে লেখা অভ্যাস করো। এবং বাকি যেগুলো আছে এগুলো তো ঠিকই আছে, তো ওগুলোকে আর আমি কিছু করছি না। এই দুটোকে আমি হোল স্কোয়ার আকারে লিখলাম। তো এটা তোমাদের প্রমাণ করতে বলেছে, তাই ওটা আমি মুছে দিলাম। অঙ্কটা আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে শুরু হবে এবং এর মান আমরা দেখাবো 1/2। তো হোল স্কোয়ার যেগুলো ট্যান স্কোয়ার ছিল π/4, সেই জায়গাটাকে আমরা লিখে দিলাম ট্যান π/4 হোল স্কোয়ার। এখন বিষয় হচ্ছে তোমরা এই জায়গায় ডাইরেক্ট মান বসাতে পারো, আর যদি অসুবিধা হয় তাহলে রেডিয়ান কোণগুলোকে ডিগ্রি কোণে নিয়ে যাও। এখন দেখো π/4 মানে কত, 45 ডিগ্রি। তো যারা জানে π/4 মানে 45 ডিগ্রি, তো সেই হিসেবে ট্যান 45 ডিগ্রি মানে একবারে বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই। দেখো তোমরা এটা ইকুয়াল টু একবারে লিখতে পারো ট্যান 45 ডিগ্রির মান। আর যদি তোমাদের সেটা হিসেব করতে খুব অসুবিধা হয় তাহলে আমি বলি তোমরা আগে আরেকটা লাইন লিখে নাও এখানে, ট্যান 45 ডিগ্রির হোল স্কোয়ার ইন্টু সাইন π/3 মানে 60 ডিগ্রি, π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, আর π/6 মানে হচ্ছে 60 ডিগ্রি। এখানে হোল স্কোয়ার ছিল। তো যারা মানে যাদের কোনো সমস্যা নেই রেডিয়ান কোণে একবারে হিসেব করতে, তারা এই লাইনটি চাইলে নাও লিখতে পারো, একবারে এই লাইনের পরে হিসেব করতে পারো। তো দেখো এই লাইন যদি তোমরা লিখো তাহলে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তার স্কোয়ার হবে। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 60 ডিগ্রির মান হচ্ছে √3। তো স্কোয়ার ছিল তাই আমি স্কোয়ার বসালাম। এখন এখানে কত হলো, √3 আর √3 কেটে গেল, 1 স্কোয়ার 1 হয়, এখানে থাকলো 1 × ½ আর √3 স্কোয়ার মানে 3, অর্থাৎ 3/2। এটাকে ভাগ করলে 1 অবশিষ্ট হয়, এই জন্য 1/2। এটা তোমাদের প্রমাণ করতে বলেছিল, তো হয়ে গেল আমাদের প্রুফ। এইভাবে তোমরা 6-এর বাকি সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারবে। পার্থক্য এটাই যে এখানে রেডিয়ান কোণে দেওয়া আছে। তো রেডিয়ান কোণে টেবিলের মধ্যে আমি রেডিয়ান কোণ দিয়ে দিয়েছিলাম। তোমার রেডিয়ান কোণ সহ যদি মান মুখস্থ রাখতে পারো তাহলে খুব সহজ হবে, আর নাহলে রেডিয়ানগুলোকে এক লাইন লিখে ডিগ্রিতে বানাবে, তারপর মান বসাবে। তো এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 7-2। এখানে দেওয়া আছে x sin 60 cos স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু tan স্কয়ার 45 ডিগ্রি sec 60 ডিগ্রি বাই cosec 60 ডিগ্রি। এখান থেকে x এর মান বের করতে বলা হয়েছে। খুব সিম্পল ব্যাপার, এই কোণগুলি দেওয়া আছে, তোমরা মানগুলি বসিয়ে দাও তাহলেই হয়ে যাবে। তো যেমন বলেছিলাম x ইন্টু সাইন 60 মান কত, সাইন 60 মান হচ্ছে √3/2 cos স্কয়ার 30, অর্থাৎ আগে তোমরা লিখো cos 30 ডিগ্রি হোল স্কয়ার, মান এক লাইন পরে বসাও, কোনো অসুবিধা নেই, ভুলের থেকে বেঁচে যাবে। তো এটা হয়ে যাচ্ছে tan 45 ডিগ্রি তার হোল স্কয়ার, sec 60 ডিগ্রির মান কত, sec 60 ডিগ্রি যদি তোমরা মনে করতে না পারো তাহলে এটাকে উল্টা দিকে বসিয়ে দিতে পারো, অর্থাৎ sec কে 1/cos লিখতে পারো। আবার একই রকম cosec কে 1/sin মানে উপরে চলে যাবে। আর যদি মান জানা থাকে তাহলে বসিয়ে দাও sec 60 ডিগ্রির মান, অর্থাৎ cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তো sec 60 ডিগ্রির মান হচ্ছে 2 বাই cosec 60, sin 60 মান হচ্ছে √3/2, তাই cosec 60 হচ্ছে 2/√3। তাহলে x ইন্টু √3/2 ইন্টু cos 30 মান কত, cos 30 হচ্ছে √3/2 তার স্কোয়ার আছে, তো √3/2 তার সঙ্গে স্কোয়ার দিব ইকুয়াল টু tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 স্কোয়ার ইন্টু 2। এখানে যেটা ভাগ 2/3 আছে, তাহলে আমি এটাকে গুণ লিখে √3/2 লিখতে পারি। তো এখানে দেখা যাচ্ছে 2 কেটে গেল। এখন এই পাশে x এর সঙ্গে যা গুণ আছে সব ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তো x ইকুয়াল টু ছিল এই পাশে শুধু √3, এবং এই পাশে এগুলো গুণ আকারে আছে x এর সাথে, তাই এই পাশে এসে ভাগ হবে, ভাগ অর্থাৎ উল্টে দিলেই হয়ে যাবে। অর্থাৎ আমি এটাকে লিখতে পারি 2/√3, √3/2 কে লিখলাম 2/√3, এবং এটা হিসাব করলে পাওয়া যায় 3/4, অর্থাৎ সমান সমানের এই পাশে আসলে হয়ে যাবে
4/3। আমি একটু স্টেপ জাম্প করলাম, তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে, দেখবে চলে আসবে। √3/√3 কাটা যাচ্ছে, তো আমরা এখান থেকে পাচ্ছি 8/3। এটাই তোমাদের অ্যান্সার। তো ভিউয়ার্স, এই হচ্ছে তোমাদের 23.2 এর বিভিন্ন টাইপের কিছু সমস্যা ও তার সমাধান। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। আগামী দিন আমরা আরেকটি অধ্যায় নিয়ে হাজির হব। আজকের জন্য এই পর্যন্ত।